আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আরশোলাদের চটালে 29-এর আগেই সরকার পড়ে যাবে। আজ আলোচনার শুরুতে তিনটে ঘটনার আপনাদের কথা বলি, তার বিবরণ আপনাদের দিই। একটা তো আমাদের রাজ্যের, যা এতদিনে সবাই জেনে ফেলেছেন। হ্যাঁ, বাঁকুড়া জেলার ইন্দাসে এক গ্রামের কথা। এক আরশোলাপন্থী সেখানে স্কুলে গিয়ে জানার চেষ্টা করেছিল স্কুল কেমন চলছে, স্কুলের হাল কেমন, মাস্টারমশাইরা কজন আছে, ছাত্রদের পড়াশুনো হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ঘরে ফেরার পরে রাতে সেই দিমাগি নকশাল বা আরশোলাকে পিটিয়ে মেরে ফেলার জন্য হাজির হলো বিজেপির কিছু নেতা কর্মীরা। হ্যাঁ, সেই ছেলেটা এই অভিযোগই করেছে। এরপর তাকে না পেয়ে পরিবারের সামনেই পেটানো হলো, বেধড়ক পেটানো হলো এই ছেলেটির বাবাকে। একজন দিমাগি নকশালের জন্মদাতার একজন আরশোলাকে লালন পালন করে বড় করার খেসারত দিতেই হবে। সেই মানুষটা এখন কবরে। আর ছেলেটি মাথা উঁচু করে বলেছে, আমাকে কোনো কম্পেনসেশন দিতে হবে না, আমার বাবার নামে একটা স্কুল করে দাও। মুখ্যমন্ত্রী এখনো এই ছেলেটার সঙ্গে কথা বলেননি, কম্পেনসেশনের কোনো কথা হয়নি, ফোনও করেননি। কম্পেনসেশনের বদলে এই প্রস্তাব নিয়েও কিছু বলেননি। কেন বলেননি? ও হ্যাঁ, বলতে গিয়ে ভুলে গেছি বলতে যে ছেলেটা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন, সেই জন্যই কি জানি না। কিন্তু এটা তো একটা সুযোগ ছিল শুভেন্দু বাবুর কাছে একজন সবার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার, তিনি হলেন না বা হতে চাইলেন না। এবারে দ্বিতীয় ঘটনায় আসি। এই আরশোলাদের অন্যতম এক নেতা আশুতোষ রাঙ্কা বেশ কিছু সঙ্গী সাথী নিয়ে গিয়েছিলেন রাজস্থানের এক প্রত্যন্ত অঞ্চলে এক স্কুলে। সেখানে গোয়াল ঘরে মোষের তবেলা যেটাকে বলে ওরা, সেখানে স্কুল চলছে, এটাই ছিল অভিযোগ। তো তারা সেটাই দেখতে যাচ্ছিলেন যে সত্যি নাকি একটা স্কুল চলছে মোষের তবেলাতে, গোয়াল ঘরে। গ্রামে ঢোকার মুখেই তাদের বেধড়ক মারা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এক ন্যাশনাল মিডিয়াতে আমরা দেখলাম অভিযোগ 100% ঠিক। স্কুল ভেঙে পড়ে আছে, তার দরজা বন্ধ করে দেওয়া আছে, লিখেই দেওয়া আছে বাইরে যে স্কুলে ঢোকা যাবে না। পাশেই এক গোয়াল ঘরের বাইরে একটা উঠোনে বসে একটা স্কুল চলছে। ওই রাজস্থানেই শিক্ষামন্ত্রী আগে ঘোষণা করেছিলেন যে ওই স্কুল দেখা ইত্যাদি চলবে না, স্কুল বিল্ডিং এ ঢুকতে গেলে আগে থেকে পারমিশন নিতে হবে। ওটা স্কুল বিল্ডিংই নয়, অতএব কার কাছ থেকে পারমিশন নেওয়া হবে তাও জানা নেই। এরকম বহু স্কুল আছে যেখানে বিল্ডিংই নেই। কাজেই রাজস্থানের শিক্ষামন্ত্রী যা বলেছেন সেটাও ভেবে বলেননি। কাজেই এই দিমাগি নকশালদের দে ধোলাই মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর ঘটনা আরো মজার। ওই আরশোলাদের সর্বোচ্চ নেতা অভিজিৎ, তাকে নিয়ে সে আবার একটা স্কুলে দলবদল নিয়ে সমস্ত চলে গেল। গিয়ে দেখেন নতুন থালা কেনা হয়েছে, নতুন স্টিলের চকচকে থালা সবার হাতে, ছাত্রদের খাবার দেবার জন্য। তো দেখে একটু খোঁজ নিতেই জানলেন যে সেদিনে নতুন খোলা কেনা হয়েছে। তো ভালো, ইন্সপেকশন শুরু হতেই যদি ছেলেমেয়েদের জন্য নতুন থালা কেনা হয়, ভালো জামা কাপড় দেওয়া হয়, ভালো, খারাপ কি? ভালো। তারপর তিনি জানতে পারলেন যে ওই স্কুলের ছাত্রদের যারা বসে আছে সামনে, তাদের অন্য এক জায়গা থেকে, অন্য এক স্কুল থেকে ভাড়াতে আনা হয়েছে। প্রাইভেট স্কুলের ছাত্রদেরকে এনে ওখানে বসিয়ে রাখা হয়েছে, বলা হয়েছে যতক্ষণ ইন্সপেকশন চলবে ততক্ষণ তোমরা বসে বসে কেবল খেয়ে যাও। বুঝুন কাণ্ডখানা, মানে কি চলছে। সারা দেশের প্রাথমিক শিক্ষার অবস্থা কিন্তু এটাই। আর এটা কোনো একটা জামানার বিষয় না, ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষা অবহেলিত। আর গত 12 বছরে তার চুলোর দৌড়ে চলে গেছে, কারণ দরকারই নেই। দরকার তো হিন্দু রাষ্ট্রের জ্ঞান বিজ্ঞান চর্চা না। দেশের 90% প্রাথমিক স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই। দেশের 1 লক্ষ এমন স্কুল আছে যেখানে কেবল একজন মাস্টারমশাই আছেন। 70% প্রাথমিক স্কুলে একটা ঘরে 4টে করে ক্লাস চলছে, ছাত্রদের বসানো হয়েছে। অবশ্য আমি সরকারি স্কুলের কথা বলছি। আপনি দেখেছেন কোনো মন্ত্রী, বিধায়ক, সাংসদ, নেতা, কাউন্সিলর, IPS IAS থেকে একেবারে বিডিও পর্যন্ত কোনো আমলার, কোনো বাচ্চাদের, কোনো আমলার সন্তানদের সরকারি স্কুলে পড়তে, মন্ত্রীর সন্তানকে সরকারি স্কুলে পড়তে একজনকেও পাবেন।
মন্ত্রীদের সন্তানরা তো দেশে পড়াশুনোই করেন না, সবাই বিদেশে। তাদের অনেকে আবার দেশের নাগরিকও নন। এদিকে দেশপ্রেম আর জাতীয়তাবাদের ঢেকুর ওঠে তারা কথা বললে। 750% সম্পদ বাড়ছে আদানিদের, আম্বানিদের হাতে দেশের 8% সম্পদের ভাগ। সেমিকন্ডাক্টর আর মাইক্রোচিপ তৈরি হবে টাটাদের প্রকল্পে 58,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। তারা তো খুব গরিব, তাই এই ভর্তুকি তাদের দরকার। কিন্তু শিক্ষার বাজেট কমে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা তার কথা যত কম বলা যায় তত ভালো। পিএম কেয়ার ফান্ডে 8,452 কোটি টাকা পড়ে আছে। হ্যাঁ, এটা এই বছরের হিসেব। গোটা বছর সেখান থেকে মাত্র 87 লক্ষ টাকা খরচ হয়েছে। কেন? দেশে লক্ষ লক্ষ স্কুলে মাস্টারমশাই নেই, জল নেই, টয়লেট নেই, মাস্টার নেই। পিএম কেয়ারের টাকা সুদে বাড়ছে। কার ভোগে লাগবে? কোন ঝোলা নিয়ে কে সেই টাকা নিয়ে কেটে পড়বে? কিসে খরচ হবে? জানিয়ে দেওয়া হয়েছে সেসব তথ্য নাকি দেওয়াই যাবে না। কার বাপের টাকা কেউ জানে না। আগে বলেছি, আবার বলছি, 1991 এর রিফর্মের সময় থেকে আজ পর্যন্ত এই শিক্ষা খাতে ব্যয় বরাদ্দের শতকরা হিসেবটা দেখলে বুঝতে পারবেন দেশটা কোন দিকে চলছে। দেশের নেতৃত্ব, দেশের রাজনৈতিক নেতৃত্ব দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। শিক্ষা দপ্তরের বাজেট বরাদ্দ 2009-10 ছিল 3.8%। 2009-10, 13-14 সেটা বেড়ে হয়েছিল 4.8%। বাপের ভাগ্যে 3.8% থেকে 4.8%। বিরাট না হলেও বৃদ্ধি। এরপর থেকে মোদীজির আমলে এই বরাদ্দ লাগাতার কমেছে, লাগাতার। এখন এটা এসে ঠেকেছে 4.8 থেকে 2.5%। মানে যে সময় মোদীজি সিংহাসনে বসছেন সেই সময় শিক্ষা দপ্তরে মোট জিডিপির ব্যয় হচ্ছে 4.6%। এখন 2.1% কমে 2025-26-এ 2.5%তে এসে ঠেকেছে। কেন? আমাদের শিক্ষা বিরাট উন্নতি হয়ে গেছে বলে এই ব্যয় বরাদ্দ কমানো হলো? তা তো নয়। তাহলে জনসংখ্যা বাড়ছে, শিক্ষার চাহিদা বাড়ছে, কিন্তু শিক্ষার বরাদ্দ কমছে। পরে বলছি সেই আসল কারণটা। এবারে আসুন স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের ব্যয় বরাদ্দের হিসেব। 2009-10 ছিল জিডিপির 2.4%। 13-14-তে হলো 3%। এরপর থেকে লাগাতার কমে 2025-26-এ মানে 25-26-এ জিডিপির 1.4% খরচ করা হচ্ছে। উচ্চশিক্ষা দপ্তরের ব্যয় বরাদ্দ ছিল 9-10-এ জিডিপির 1.4%। 2014-তে বেড়ে 14-15-তে বেড়ে 1.6%। তারপরে আবার কমে গেছে। এখন খরচ করা হয় জিডিপির মাত্র 1%। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রকের জন্য 9-10-এ বরাদ্দ ছিল 2%। 2014-তে কমে 1.9%। 2025-26-এ 2%। মানে একই জায়গাতে দাঁড়িয়ে আছে। এবার আসুন একটা অন্য দিকের হিসেব দেখা যাক। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ 2009-10-এ বরাদ্দ ছিল জিডিপির 1.8%। 2014-তে একই জায়গায় ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 5.8%। স্কুল নয়, শিক্ষা নয়, রাস্তা তৈরি করো, বড় বড় গাড়ি যাবে হুস হুস করে। এটাই উন্নয়ন। 3 গুণ বেড়েছে। গবেষণা খাতে আমাদের ব্যয় যে দেশের জিডিপির 0.64%, চীনের প্রায় 2.5%। জিডিপির তাদের 2.5% তারা খরচা করছে গবেষণায়। আচ্ছা, সড়ক পরিবহনে বরাদ্দ 3 গুণ বাড়লো। প্রাথমিক স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, পরিবার পরিকল্পনা ইত্যাদি, পরিবার কল্যাণ ইত্যাদিতে বাড়লো না কেন? স্বাস্থ্য খাতে বাড়ছে না কেন? কারণ এখানে সেই জায়গাটা নিচ্ছে বেসরকারি সংস্থা। বিরাট ব্যবসা, বিরাট মুনাফা। সেখানে শিক্ষা বা স্বাস্থ্য হয়ে উঠছে পণ্য। মুনাফার বাজার, বড় লোক, ধনীদের শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা। আর সড়কের ব্যয় বরাদ্দ বাড়া মানে টেন্ডার। দেশের মানুষের টাকায় বিরাট বিরাট রাস্তা, ব্রিজ তৈরি হবে। সেই টেন্ডার কারা পাবে? আপনি, হরিদাস পাল। রাস্তায় যান, দেখে নিন লারসেন টুব্রো, আদানি কনস্ট্রাকশনের জামা পরে কাজ করছে লোকজন। মানে পাবলিকের টাকা তাদের ঘরে যাচ্ছে। আর শিক্ষায় সেটা সম্ভব নয়, কাজেই সেখানে বরাদ্দ কমে যাচ্ছে, বাড়ছে বেসরকারি বরাদ্দ। ঠিক সেই জায়গাটাতেই হাত দিয়েছে আরশোলারা। তারা দেশের প্রাথমিক শিক্ষার চেহারাটা মানুষের সামনে আনতে চায়, আনা উচিত। সেটা ভয় ধরিয়েছে ওপর মহলে। এই ছবি সামনে চলে এলে সরকারের মুখ লুকোনোর জায়গা থাকবে না। সরকার ছেড়ে দিন, এই সিস্টেমের মুখ লুকোনোর জায়গা থাকবে না। আর সেই জন্যই মোদিজি লালকেল্লা থেকে এক দাওয়াই দিয়েছেন, দেশের দিমাগি নকশালেরা ঘুরছে, তারাই গন্ডগোল পাকাতে চাইছে। আর সেটাই গ্রাউন্ড লেভেলে, সেটা ওই যাদবপুরের বিধায়িকাই হোক আর রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের বিজেপির নেতা হোক, একইভাবে তারা যারা এই কথাগুলো বলছে, যারা শিক্ষার কথা বলছে, মন্দির মসজিদ বাইনারির বাইরে গিয়ে
অন্য রাজনীতির কথা বলার চেষ্টা করছে, রাজনীতির ইস্যুগুলোকে অন্য ধারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা শিক্ষা, স্বাস্থ্য, রোজগারের কথা বলছে তারা সবাই আরবার নকশাল, দিমাগি নকশাল। একদিকে তাদের সঙ্গে বসা হচ্ছে, ভানখানা এরকম একটা ভান যে দেখুন আমরা কথা বলতে চাইছি, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাদের মারো, তাদের স্কুলে ঢোকার চেষ্টা করলে তাদেরকে মেরে পাট করে দাও। এইখানেই একটা ভুল হয়ে যাচ্ছে। এতদিন প্রচলিত পথে বিরোধী রাজনৈতিক দলের নেতারা এইসব কথা বলেছেন, আর ক্ষমতায় এলেই চোখ উল্টে ঊর্ধ্বনেত্র হয়ে বসে থেকেছেন। কিন্তু আজ যারা বলছে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো কথা হবে না। তারা জানিয়ে দিয়েছে তারা নির্বাচনে নামছে না, কাজেই তারা পাবলিকের কাছে প্রথমেই নিজেদের বিশ্বাসযোগ্যতাকে তুলে ধরেছে। এবারে তারা বিভিন্ন রাজ্যে ঘুরে স্কুল, বিশেষ করে প্রাথমিক স্কুলগুলোর হাল শোধরানোর কাজে হাত দিয়েছেন। এবারে তাদের গায়ে হাত পড়লে কিন্তু এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়তে এতটুকু সময় নেবে না। আশুতোষ রাঙ্কা বলেছেন আমরা এবারে ওই রাজস্থানের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। হ্যাঁ, এবারে জমায়েতটা জয়পুরে, গোলাপি শহরে জড়ো হবেন, আরশোলায়। আমি বলছি না যেসব জায়গাতেই তারা সফল হবেন, এটা আমি মনেও করি না সব জায়গাতে তারা জিতে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত সাকসেস রেট 100%। কাজেই মোদিজি মাথায় রাখুন, আরশোলাদের গায়ে হাত পড়লে গদি নিয়ে টানাটানি হবে। দেখুন না, খুব সাধারণ ঘটনা। বলা হয়েছিল যন্তর মন্তরে পেলেট গান চলেনি। এবারে সেই পেলেট গানে আহত একজন যুবককে নিয়ে গতকাল রাহুল গান্ধী স্থানীয় থানায় গেলেন, বসে রইলেন, এবং শেষ পর্যন্ত পুলিশ এফআইআর নিতে বাধ্য হলো। মানে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র মেসেজ চলে গেছে, আরশোলাদের প্রতিবাদের হাতে গরম ফল দেখা যাচ্ছে, হাতে গরম রিয়াকশন দেখা যাচ্ছে সর্বত্র। আচ্ছা, আমরা কি কিছু করতে পারি না? ছোট্ট করে আমরা আমাদের মতন করে, আমাদের সদস্যরা, বাংলা বাজারের দর্শকেরা, আমরা কিছু করতে পারি না? ভাবুন না, একটা দেশ গড়ে ওঠে শিক্ষার ওপরে ভর করে, আর সেই শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো প্রাথমিক শিক্ষা। আমরা সেখানে কিছু নিশ্চয়ই করতে পারি। শ্রীরামচন্দ্রের সেই সেতুবন্ধনের কাহিনীতে এক কাঠবিড়ালির যেটুকু ভূমিকা ছিল, আমরাও তো সেই ভূমিকা নিতেই পারি। আপনার মোবাইল ফোন নিয়ে চলে যান না আপনার পাশের সরকারি প্রাইমারি স্কুলে, কোনো ঝামেলা না করে সেখানকার অবস্থার খানিকটা ভিডিও করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা দুভাবে এই কাজটা করার চেষ্টা করব। এক, যারা আমাদের এই ভিডিও পাঠাবেন, আমাদের অনুষ্ঠানে দেখাবো কে কোন ছবি পাঠালেন। যদি নিজেদের নাম ধাম গোপন রাখতে চান সেটাও আমরা দেখাবো, মানে সেটাও আমরা করব, গোপন রাখবো। মানুষ দেখুক দেশের ভবিষ্যতেরা কিভাবে পড়াশুনো করছে, ভিডিওর সঙ্গে স্কুলের নাম, কতজন ছাত্র, কতজন মাস্টারমশাই আছে সেটাও লিখে দেবেন। দুই, আমরা এই ভিডিও সম্পাদনা করে ওই আরশোলা বা বিভিন্ন সংগঠনকে পাঠাবো, তারা সেরকম বুঝলে সেখানে যাবেন, আন্দোলন করবেন। কোনো ঝামেলা না করে 2 কি 3 কি বড় জোর 4 মিনিটের ভিডিও তুলে ইমেল করুন oniket9163@gmail.com, oniket9163@gmail.com এ পাঠান। বা আপনারা কেবল হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। 9073335828 এই নম্বরে কেবল হোয়াটসঅ্যাপ করবেন, ফোন নেওয়া সম্ভব হবে না। আমরা সবাই মিলে মাঠে নামলে আমার বিশ্বাস আরশোলারা যে কাজ শুরু করেছে সেই কাজকে খানিকটা আমরা এগিয়ে দিতে পারবো। এবং আবার বলছি, প্রাথমিক শিক্ষাকে উন্নত না করতে পারলে দেশের সার্বিক বিকাশ বা উন্নয়ন সম্ভব নয়। আরশোলারা সেদিকে নজর দিয়েছে। তাদের এই কাজ আটকানোর চেষ্টা করলে, তাদের গায়ে হাত পড়লে কিন্তু সরকার পড়ে যেতে পারে। আশা করব আপনারা মোবাইল নিয়ে দেশটাকে একটু সাফসুত্র করার কাজে নামতে দ্বিধাবোধ করবেন না। পরবর্তীতে আরো বিস্তৃত করে বলবো, আপাতত এইটুকুই। ভাবুন, ভাবতে থাকুন, আমিও ভাবছি, ভাবা প্র্যাকটিস আমিও করছি, আপনারাও ভাবা প্র্যাকটিস করুন। সবাই মাথা নোয়ায় এবং সবাই মাথা ঝোঁকায়, কিন্তু ঝোঁকানোর মতন একটা প্রেক্ষিত তৈরি করতে হবে। সেরকম একটা প্রেক্ষিত অবশ্যই তৈরি হয়েছিল, এবং রাহুল গান্ধী দীর্ঘ 8 ঘন্টা অনশন করে সেরকম একটা প্রেক্ষিত তৈরি করলেন। আপনাদের এর আগে আমরা জানালাম যে রাহুল গান্ধী ডিসিপি অফিসের বাইরে একদম সরাসরি বসেছিলেন এবং পুলিশ স্টেশনের বাইরে 8 ঘন্টা ধরে তিনি ধর্ণা দেন, এবং সেই ধর্ণাটা দিয়ে তিনি যে কাজটা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একদম সরাসরি যে ছেলেটির প্যালেট গান চার্জ হয়েছিল যে ছেলেটির ওপর, সেই ছেলেটিকে নিয়ে গিয়ে তিনি সরাসরি কিন্তু
পুলিশ স্টেশন পৌঁছান এবং সমস্ত এভিডেন্স এতদিন ধরে তিনি জড়ো করছিলেন এবং মেডিকেল এভিডেন্স থেকে শুরু করে তার গায়ে যে প্যালেট গানের যে অংশাবশেষগুলো ছিল, গুলির যে অংশাবশেষ, সেগুলোকে তিনি একদম তুলে এনেছেন এবং সেগুলোকে নিয়ে তিনি সরাসরি কিন্তু পুলিশ স্টেশনে পৌঁছেছিলেন এবং সেখানে পুলিশ কোনো মতেই তার থেকে এফআইআরটা গ্রহণ করতে চায়নি। তো তখন সরাসরি রাহুল গান্ধী যে কথাটা বলেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, দেশের বিরোধী দলনেতার কাছ থেকে এই ধরনের কথাই বোধহয় দেশের মানুষ শুনতে চায়। তিনি বলেন যে আমি এখানে বসে থাকবো 7 দিন, 10 দিন, 1 মাস, দরকার হলে 6 মাস ধর্ণা দেবো, কিন্তু আমি এখান থেকে উঠবো না। जो छर्रे लगे हैं, ये सारे जो है इनकी आंख दिखाओ, ये जो इनकी आंख गई है, इसके बारे में हम एफआईआर मांग रहे हैं और ये इनका हक बनता है। मैं 10 दिन, 20 दिन, 30 दिन, 50 दिन, 6 महीना वहीं बैठूंगा। It's legal. He's requesting an FIR. Already No. He is requesting an individual FIR for this bullet, for the pellet injuries. Okay, bhaiya. Very simple. You are not doing it. Sir, Okay, let's do. I'm telling you what's going to happen. नहीं मैं बता रहा हूँ आपको होगा, तो आप समझ लो. I will go outside. I will sit there until the FIR is done. I will sit there 1 day, 2 days, 3 days, 5 days, 10 days, 20 days. Your government will have a problem. এবং ধর্ণা এই মুহূর্তে এমন একটা প্রেক্ষিত তৈরি করেছে আমাদের দেশে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে ককরোচ জনতা পার্টি প্রাথমিক তাদের আন্দোলনটা শুরু করেছিল ধর্ণার মাধ্যমে এবং সেখান থেকেই কিন্তু একদম যেখানে সমাপতনটা হয় সেটা আমরা দেখতে পাই যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, দেশের শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হয়। তো সেই রকমই একটা প্রেক্ষিত রাহুল গান্ধীও তৈরি করেছিলেন এবং পুলিশের সঙ্গে বচসা থেকে শুরু করে বাইরে বসে তিনি খাবার খেয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্যামেরা বন্দী হয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন যে সম্পূর্ণ বিষয়টা যদি কম্প্যাক্ট না থাকে, সম্পূর্ণ বিষয়টা নিয়ে যদি মানুষের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলেই এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়। রাহুল গান্ধী যখন এলেন তখনই যদি এফআইআরটা নিয়ে নেওয়া হতো, এটা তো এতটা খবরের শিরোনামে উঠে আসতো না। 8 ঘন্টা দেশের বিরোধী দল নেতাকে বসে থাকতে হলো, ওয়েট করতে হলো, তাই জন্যই তো সম্পূর্ণ বিষয়টা উঠে এলো। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ যে মোদী সরকার এই মুহূর্তে ব্যাকফুটে, তাদের কোনো প্ল্যানিং নেই সঠিকভাবে এবং রাহুল গান্ধীর এই সম্পূর্ণ যে ধর্ণা দেওয়া সেটাকে নিয়ে জেপি নাড্ডা তিনি মুখ করেছেন। তিনি বলছেন যে সম্পূর্ণ বিষয়টা তো একটা পাওয়ার্ড কমিটি তৈরি করছে সুপ্রিম কোর্ট। এর আগে আপনাদেরকে জানিয়েছি যে 20 তারিখের সম্পূর্ণ বিষয়টা নিয়ে পাওয়ার্ড কমিটি তৈরি হবে। তো সেটা যখন তৈরি করছে সুপ্রিম কোর্ট, তাহলে রাহুল গান্ধীর আবার শুধু শুধু সেখানে গিয়ে ক্যামেরার সামনে ফুটেজ নেওয়ার কি দরকার ছিল? देश की सबसे बड़ी अदालत मामले की जांच कर रही है, तो आज थाने के बाहर जाकर कैमरे के सामने बैठकर राहुल गांधी क्या साबित करना चाहते हैं? क्या नेता प्रतिपक्ष का देश की न्यायपालिका पर विश्वास नहीं है? क्या सच्चाई यह है कि राहुल गांधी खुद को सुर्खियों में जिंदा रखने के लिए यह कैमरा जीवी ड्रामा कर रहे हैं। আপনারা শুনলেন জেপি নাড্ডার বক্তব্য। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যে দেশের বিরোধী দলনেতা কোনো মতেই কিন্তু এটা একদম এড়িয়ে যেতে দিলেন না ভারতীয় জনতা পার্টিকে, যে সেদিন প্যালেট গান চলেছিল যেটা বারংবার এড়িয়ে যেতে চাইছিল ভারতীয় জনতা পার্টি। তারা ভেবেছিল যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়ে গিয়েছে, সংসদ শেষ হয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে কোনো মতেই আর জবাবদিহি করতে হবে না এবং মানুষের স্মৃতি থেকে সেটা চলে যাবে। কিন্তু একটা এফআইআর যখন সরাসরি রেজিস্টার্ড হয়ে গেল, তখন কিন্তু অবশ্যই এই জায়গাটা একদম সরাসরি উঠে এলো যে আর্ট করা হয়েছিল এই ছেলেটিকে, সাহিল লোচাককে, এবং তিনি কিন্তু একটা ওয়েপনের দ্বারা হার্ট হয়েছিলেন, সেই বিষয়টা কিন্তু সরাসরি উঠে এলো। এবং রাহুল গান্ধী যেটা করলেন সেটা কিন্তু আপনারা পরপর দেখুন ক্রোনোলজিটা। 21শে জুলাই থেকে তিনি রাস্তায় নেমেছেন ছাত্রদের হয়ে এবং সম্পূর্ণ পরবর্তীতে কিন্তু কন্টিনিউয়াসলি তিনি ছাত্রদের হয়ে লড়ে গেছেন। এবং যখন ককরোচ জনতা পার্টি অন্য আরেকটা প্রসঙ্গে চলে গিয়েছে, তারা এখন স্কুল বাঁচাও সারা ভারত জুড়ে শুরু করেছে সেই যাত্রাটা, তখনও কিন্তু সরাসরি 20 তারিখের যে বিষয়টা সেটাকে নিয়ে রাহুল গান্ধী এই সাহিল লোচাককে নিয়ে তিনি থানায় গেলেন, রেজিস্টার করালেন এবং সরাসরি অফিসিয়ালি এই বিষয়টা কিন্তু হলো যে একদম 20 তারিখ
20 জুলাই সেটা দিল্লি পুলিশের তরফ থেকেই হোক বা কারোর তরফ থেকেই হোক একদম সরাসরি প্যালেট গান চলেছিল, এটা আর অস্বীকার করার কিন্তু কোনো জায়গা থাকলো না, কারণ সেটা অফিসিয়াল হয়ে গেল। এবং রাহুল গান্ধী এর আগেও যে কাজটা করেছেন, সংসদে অমিত শাহ যে আসতে পারলেন না, বিরোধীদেরকে নিয়ে এককাট্টা হয়ে তিনি যে আন্দোলনটা করলেন, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, সেটাকে অস্বীকার করার জায়গা নেই। বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতেও কিন্তু রাহুল গান্ধী প্রতিদিন সেখানে কাজ করেছেন, এবং তার পরবর্তীতে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাজটা তিনি করলেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তের যে জায়গাটা তৈরি করলো। करिए जब तक होगा मैं नहीं जा रहा हूँ। कंप्लेंट तो इनका हक है सर, रिसीविंग दे दीजिए हमें। नहीं डीसीपी ऑफिस में क्या करना है सर? डीसीपी ऑफिस से जाइए सीपी ऑफिस। ठीक है, डीसीपी ऑफिस कहाँ है? हमारा पार्लियामेंट थाने। ठीक है, चलो वहाँ चलते हैं। लेट्स गो। नमस्कार जी, कैसे हैं? नहीं वो डीसीपी ऑफिस भेजा मैं। आइए डीसीपी ऑफिस भेजा मैं। हम तो डीसीपी ऑफिस जा रहे हैं, ये कह रहे हैं न्याय के लिए यहाँ नहीं होगा, डीसीपी ऑफिस हमने पुरानी कंप्लेंट की वो मैंने बताया डीसीपी ऑफिस सेम कंप्लेंट। हमने आपसे कहा कि आयोग का नंबर, आपने हमें कहा डीसीपी ऑफिस जाए। सर मैं रिश्यू कर रहा हूं, चलो बड़ा जितना बढ़ाना जो छर्रे लगे हैं, ये सारे जो है इनकी आंख दिखाओ, ये जो इनकी आंख गई है, इसके बारे में हम एफआईआर मांग रहे हैं, और ये इनका हक बनता है। मैं 10 दिन 20 दिन 30 दिन 50 दिन 6 महीना वहीं बैठूंगा। इट्स लीगल, ही इज रिक्वेस्टिंग एन एफआईआर। Sir, already submitted. No. He is requesting an individual FIR for this bullet, for the pellet injuries. Okay, bhaiya. Very simple. You are not doing it. Sir, Okay, let's go. I'm telling you what's going to happen. नहीं मैं बता रहा हूँ आपको होगा, तो आप समझ लो. I will go outside. I will sit there until the FIR is done. I will sit there 1 day, 2 days, 3 days, 5 days, 10 days, 20 days. Your government will have a problem. सरकार साहब की किसी हो गई সারা দেশের সামনে যে যুব শক্তি, যুব জেনজি, তাদের পাশে রয়েছেন রাহুল গান্ধী, তাদের সঙ্গে রয়েছেন রাহুল গান্ধী। এবং অবশ্যই দেশের যুব সমাজ কিন্তু দেখতে পাচ্ছে যে যুব সমাজ যখন এফআইআর একটা সাধারণ করাতে যাচ্ছে তাদের কোনো একটা অভিযোগ নিয়ে, তখন দেশের পুলিশ অর্থাৎ অমিত শাহের পুলিশ, সরকারি পুলিশ, তারা কিভাবে ব্যবহার করছে। এবং অন্যদিকে তারাও একটাও দেখতে পেল, পলিটিক্যালি যদি আমরা বিষয়টাকে বিচার করি, তাহলে রাহুল গান্ধী তাদের সঙ্গে রয়েছে, যুব সমাজের সঙ্গে রয়েছে। আপনারা ভাবুন এটার প্রভাব যখন পুনেতে তিনি যাবেন 22 তারিখ, তখন ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানে কি পড়বে না? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। রাহুল গান্ধীর অন্যতম একটা সেরা ইনিংস কিন্তু তিনি করলেন, 8 ঘন্টা ধর্ণা দিয়ে তিনি একটা এফআইআর রেজিস্টার করালেন, এবং সেটাও কংগ্রেসের কোনো কারোর জন্য নয়, তিনি করলেন একজন দেশের বিরোধী দলনেতা হিসেবে, সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি ছেলে যে আহত হয়েছে, তার একটি চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে গিয়েছে, তার লিগ্যাল রাইটটাকে পাওয়ার জন্য সাহায্য করলেন। এবং দেশের যুব সমাজের কাছেও কিন্তু এটা একটা ভরসা, যেমন ঠিক আমরা দেখতে পেয়েছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে আরো একটা কিন্তু মাইল ফলক রাহুল গান্ধী এগিয়ে নিয়ে গেলেন, তেমনই কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন।